রবিবার, ঢাকা। একটি সাধারণ বিকেল মুহূর্তেই পরিণত হলো এক জাতীয় ট্র্যাজেডিতে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর বুকে একটি স্কুল ভবনের উপর আছড়ে পড়ল। ফুলের মতো নিষ্পাপ শিশুদের চিৎকার আর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। সরকারি ভাষ্যমতে এটি একটি দুর্ঘটনা, কিন্তু প্রশ্ন হল, এটি কি শুধুই একটি দুর্ঘটনা ছিল, নাকি বছরের পর বছর ধরে জমে থাকা অবহেলা, দুর্নীতি আর অব্যবস্থার এক অবশ্যম্ভাবী পরিণতি? আজ আমরা সেই সব কঠিন প্রশ্নের উত্তর খুঁজব, যেসব প্রশ্ন সাধারণত পর্দার আড়ালেই থেকে যায়। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর একটি চেংডু F-7BG প্রশিক্ষণ বিমান ঢাকার বঙ্গবন্ধু বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির শিকার হয়। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম বিমানটি জনবসতি এড়িয়ে একটি খালি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন এবং বিমানটি উত্তরা সংলগ্ন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপর বিধ্বস্ত হয়। এই ঘটনায় পাইলট সহ বেশ কিছু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটে এবং শতাধিক আহত হয়। বিমান বাহিনী বলছে এটি একটি কারিগরি সমস্যা ছিল, কিন্তু প্রশ্নগুলো ঠিক এখানেই শুরু হয়। এই বিপর্যয়কে শুধু দুর্ঘটনা বলে মেনে নেওয়ার আগে আমাদের কয়েকটি মৌলিক প্রশ্ন করতে হবে। প্রশ্ন ১, কেন এই পুরনো বিমানটি ব্যবহার করা হচ্ছিল? যে F-7 বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি একটি পুরনো চীনা মডেল, যা মূলত 60-এর দশকের সোভিয়েত MiG-21-এর উপর ভিত্তি করে তৈরি। বিশ্বের অনেক দেশই নিরাপত্তা সংক্রান্ত কারণে এই মডেলটি বাতিল করে দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার ইতিহাসেও এই F-7 বিমানের নাম বারবার এসেছে। তাহলে কেন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এই ধরনের পুরনো এবং ঝুঁকিপূর্ণ বিমান কেনা হয়েছিল? এর রক্ষণাবেক্ষণে কি কোনো গাফিলতি ছিল? এই চুক্তির পেছনে কি কোনো দুর্নীতির কালো ছায়া লুকিয়ে আছে? প্রশ্ন ২, রাজধানীর বুকে বিমানবন্দরের পাশে এত বড় স্কুল কেন? বিমানবন্দরের ফানেল রুট বা উড্ডয়ন পথের আশেপাশে উঁচু ভবন নির্মাণ করা বিশ্বজুড়েই কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাহলে ঢাকার মতো একটি ঘনবসতিপূর্ণ রাজধানীর বুকে একটি প্রধান বিমানঘাটির ঠিক পাশে কিভাবে মাইলস্টোন কলেজের মতো এত বড় একটি বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার অনুমতি দেওয়া হলো? যারা এই অনুমতি দিয়েছেন তারা কি হাজার হাজার শিশুর জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেননি? আমাদের দেশে কি অর্থ এবং ক্ষমতার জোরে যে কোনো নিয়ম কি উপেক্ষা করা যায়? প্রশ্ন ৩, দুর্ঘটনার পর আমাদের প্রস্তুতি কোথায়? এই দুর্ঘটনার পর যা ঘটল তা যেন এক দুঃস্বপ্নের গল্প। উদ্ধার ব্যবস্থার সমন্বয়হীনতা, জরুরি চিকিৎসার অভাব, সাহায্য করার বদলে সাধারণ মানুষের ছবি তোলার প্রবণতা এবং হাসপাতালে আহতদের সামনে রাজনৈতিক নেতাদের আত্মপ্রচার সবকিছুই আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার এক লজ্জাজনক চিত্র তুলে ধরেছে। 2009 সালে নিউ ইয়র্কের হাডসন নদীতে যখন একটি বিমান বিধ্বস্ত হয়েছিল, তখন পাইলট ক্যাপ্টেন সালির দক্ষতার পাশাপাশি নিখুঁত উদ্ধার ব্যবস্থার কারণে 155 জন যাত্রী সবাই বেঁচে গিয়েছিলেন। সেই ঘটনাটি ছিল কয়েক দশকের প্রস্তুতি এবং পেশাদারিত্বের ফল। আর আমাদের মাইলস্টোনের ঘটনাটি দেখিয়ে দিল প্রস্তুতির অভাব এবং বিশৃঙ্খলা কতটা ভয়াবহ হতে পারে। এই ঘটনায় আসলে কতজন মারা গেছে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। একদিকে যখন সরকারিভাবে একটি সংখ্যা জানানো হচ্ছে, তখন অন্যদিকে নানা সূত্রে মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হচ্ছে। এই তথ্য গোপনের চেষ্টা কেন? এই বিপর্যয় শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি আমাদের রাষ্ট্রের গভীরে বাসা বাঁধা অনেকগুলো সমস্যার প্রতিচ্ছবি। সামরিক মধ্যনয়নের অভাব, আত্মরক্ষার জন্য আমাদের প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধবিমান, হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তি। পুরনো বাতিল হয়ে যাওয়া অস্ত্রের উপর নির্ভর করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হতে পারে না। ঢাকার বিকেন্দ্রীকরণ, বিশ্বের আর কোনো দেশের রাজধানীর ঠিক মাঝখানে সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত বাহিনীর সদর দপ্তর এভাবে কেন্দ্রীভূত আছে। ঢাকা শহরের উপর চাপ কমানো এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো রাজধানীর বাইরে স্থানান্তর করা এখন সময়ের দাবি। জবাবদিহিতার সংস্কৃতি, প্রতিটি দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু সেই তদন্তের ফলাফল খুব কমই জনসম্মুখে আসে। দোষীদের কি আদৌ কোনো শাস্তি হয়? দুর্ঘটনা যে কোনো দেশেই ঘটতে পারে, কিন্তু যখন সেই দুর্ঘটনা ঘটে বছরের পর বছর ধরে চলে আসা অবহেলা, দুর্নীতি আর অব্যবস্থার কারণে, তখন তাকে শুধু দুর্ঘটনা বললে চলে না। তখন প্রশ্ন ওঠে, এটা কি দুর্ঘটনা নাকি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড? মাইলস্টোনে নিহত শিক্ষার্থীর পরিবারগুলো আজ এই প্রশ্নই করছে। যারা বেঁচে আছে তারা হয়তো সারা জীবন এই ভয়াবহ মানসিক যন্ত্রণা নিয়েই বেঁচে থাকবে। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে এত প্রতিকূলতার মাঝেও যে এত মানুষ এখনও বেঁচে আছে, সেটাই হয়তো সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। আর আমরাই সেই অলৌকিক ঘটনার নীরব অসহায় সাক্ষী।